রামায়ণ আমাদের প্রিয় বিষয়। ছোটবেলা থেকে রামায়ণের কাহিনী শুনে শুনে আমরা বড় হই। মা বাবা ছোটবেলায় ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত কিনে দেন। তার মধ্যে সুন্দর সুন্দর ছবি, সেই ছবিগুলো আমাদের কল্পনার রাজ্যে ভেসে নিয়ে যেতে সাহায্য করে। আমরা জানি যে ভারতেই শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে প্রাচীনতম দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত। আমরা যদি সাহিত্যগত প্রমাণ চাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই প্রমাণ অনুযায়ী রামায়ণ মহাভারতের থেকে পুরনো। অনেকে আর্কিওলজিক্যাল প্রমাণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেন যে না, মহাভারত পুরনো। আমি সে বিতর্কে যেতে চাইছি না। রামায়ণ একটি মহাকাব্য। আসলে রামায়ণ আমাদের জীবন ধারণের পদ্ধতি। একটা সময়ে যখন রামায়ণ রচনা হয়, পড়া হয়, যখন বাল্মীকি রামায়ণ রচনা করছেন, তখন আমাদের সাহিত্যের যে অবস্থা, তখন আমাদের সমাজের যে অবস্থা, পরিবারের যে অবস্থা, সেই সময়ের অর্থনীতির যে অবস্থা, সমাজনীতির যে অবস্থা, সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন বাল্মীকি তার মহাকাব্যে। রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য, এটা প্রমাণিত সত্য। ভগবান ব্রহ্মার নির্দেশে দেবর্ষি নারদের কাছ থেকে রামের জীবন বৃত্তান্ত শুনে বিশ্বের আদিকবি মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষায় এই মহাকাব্যটি রচনা করেন। এই বাক্যটার মধ্যে অনেকগুলো কথা বলা হয়ে গেল। সংস্কৃত ভাষায় আদিকবি বাল্মীকি কার থেকে জীবন বৃত্তান্তের কথা শুনলেন? আর নারদের থেকে জীবন বৃত্তান্তের কথা শুনলেন। কার নির্দেশে শুনলেন? ব্রহ্মার নির্দেশে শুনলেন। তাহলে একটা বাক্যের মধ্যে আমরা রামায়ণের যে গঠন পর্ব, সেই গঠন পর্বের একটা হদিশ পেয়ে গেলাম। নারদের কাছ থেকে রামায়ণের গল্পটা শুনে মহর্ষি বাল্মীকি এবং স্থানে গেলেন, সেখানে তার প্রথম শ্লোক রচিত হল। মার্কণ্ডেয় মুনি যুধিষ্ঠিরকে রামায়ণে শুনিয়েছিলেন। যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞে বিভীষণ নিমন্ত্রিত ছিলেন। এই কথাগুলো প্রমাণ করে যে রামায়ণ মহাভারতের থেকে পুরনো। ভীমের সঙ্গে দেখা হয়েছিল তার অগ্রজ হনুমানের। কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণ থেকে বাংলায় অনুবাদ করেন। সেখানে কিছুটা পরিবর্তন তো আছেই, এবং পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক, কারণ যখন অনুদিত হচ্ছে এমন একটি মহাকাব্য, সেখানে কবি তার জীবনের, তার মনের মাধুরী মেশাবেন না, এটা ভাবা যায় না। যেমন রামের দুর্গোৎসব প্রসঙ্গ বাল্মীকি রামায়ণে নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আছে। অকাল বোধন আমাদের আজকে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর যে অরিজিন, এটা আমরা অনেকে বলি যে রামের অকাল বোধন থেকে আরম্ভ হয়েছে। সেই রামের অকাল বোধন
কৃত্তিবাস সোজা রামায়ণে আছে, কিন্তু মহর্ষি বাল্মীকি রামায়ণে নেই। তুলসীদাসের রামচরিত মানুষের সঙ্গেও বাল্মীকি রামায়ণের অনেক পার্থক্য আছে। যেমন তুলসীদাসী রামায়ণের মূল সম্পদ হচ্ছে ভক্তিরস, ভক্তিবাদ। তবে এটা ঠিক যে রামায়ণ ও মহাভারত দুটোই যুগ যুগ ধরে সমাদৃত হয়ে আসছে, তার কারণ নিপুণ গঠন বিন্যাস। এই দুটো মহাকাব্যের নিখুঁত গঠন বিন্যাস, সুললিত ছন্দ আর মানুষের হৃদয়ে ছুঁয়ে থাকা কাহিনী। রামায়ণ মহাভারত যুগ যুগ ধরে সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে সমাদৃত হয়ে আসছে। রামায়ণ মহাভারত আকর্ষণ করছে দেশ বিদেশের পণ্ডিতবর্গকে, শুধু পণ্ডিতবর্গকে নয়, সাধারণ মানুষকে। জনম দক্ষিণী সীতার কাহিনী শুনতে শুনতে আমাদের যারা বয়স্করা, যারা বিগলিত মনের মানুষ, তাদের অশ্রুপাত হচ্ছে। তাদের এই যে এতটা মানুষের হৃদয় ছুঁয়েছে, তার কারণ হচ্ছে তার সুললিত ছন্দ, গঠন বিন্যাস, অসাধারণ কাহিনীর গঠন বিন্যাস, তার আদর্শবাদ। শুধু তাই নয়, একটি পরিবার, একটি রাজ্য, তার যে রাজনৈতিক টানাপোড়েন, এগুলো সবই এত সুন্দর করে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যাতে আমরা আপ্লুত হই। হনুমানের বীরত্ব, তার রাম ভক্তি, লক্ষ্মণের ভাতৃভক্তি, ভরতের ভাতৃভক্তি, স্বার্থত্যাগ, এগুলো সবই কিন্তু আমাদের কাছে রাবণের যে বীরত্ব, মেঘনাদের যে বীরত্ব, লক্ষ্মণের যে বীরত্ব, রামের কথা বাদ দিন, আমরা মুক্ত হই। রাবণের অহংকার থেকে আমরা শিক্ষা নিই, সতর্ক হই। সীতার অগ্নি পরীক্ষা, বিভীষণের ভূমিকা, বালিবধ। আমার বেশ ভালো মনে আছে, ছোটবেলায় রামযাত্রা হতো, তাড়াতাড়ি করে পড়ে নিতে হতো হ্যারিকেনের আলো। হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে মায়ের সঙ্গে, মায়ের হাত ধরে, ছোট আর একটা হ্যারিকেন ছিল, সেই হ্যারিকেনটা নিয়ে রামযাত্রা শুনতে যেতাম। 2 ঘন্টা 3 ঘন্টা রামযাত্রা শুনে যখন বাড়ি ডুলুডুলু চোখে বাড়ি আসতাম, তখন মনে থাকতো সেই এপিসোডটার কথা, যে এপিসোডটা সেই রাতে দেখে এলাম। এটা দিনের পর দিন দেখতে দেখতে একজন মানুষের, একটা ছোট ছেলের, বিশেষ করে শিশুদের মনের মধ্যে প্রগাঢ় একটা প্রভাব বিস্তার করে, যা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। আমরা জানি আজকে মেঘনাদ বধ হবে, আজকে বালিবধ হবে, সেখানে হিংসা আছে, সেখানে অনেক কূটনীতি আছে। আমরা ছোটবেলায় সেটা ভাবতে পারতাম না, আমরা ছোটবেলায় সেটা বুঝতে পারতাম না, কিন্তু দেখতাম যে সবাই কত সুন্দরভাবে, কত মনোযোগ দিয়ে সেই অংশগুলো তারা দেখছে। আমরা এই যে কালজয়ী একটি মহাকাব্য রামায়ণ, এই কালজয়ী মহাকাব্যের ভূমিকা অংশটুকু আজকে আমরা আপনাদের সামনে রাখব। তার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে রামায়ণ নিয়ে অনেক ভার্সন আছে। ইন্দোনেশিয়ায় এক ধরনের রামায়ণ, দক্ষিণ ভারতে এক ধরনের রামায়ণ, উত্তর ভারতে এক ধরনের রামায়ণ,
রামায়ণের অনেক ভার্সান আছে। আমরা কোন ভার্সানটাকে নেব, আমরা কোন ভার্সানটাকে নিজের মতো করে, এই নিজের মতো করে নেওয়াতেই আমরা দেখেছি যে বাংলায় রাজশেখর বসু যখন রামায়ণ অনুবাদ করছেন, যখন আমরা দেখতে পাচ্ছি যে কীর্তিবাস ওঝা রামায়ণ লিখছেন, তখন সেখানে বাল্মীকি রামায়ণ থেকে কিছুটা সরে এলেও তিনি কিন্তু প্রাণের ছোঁয়াটুকু দিয়ে দিচ্ছেন তাতে, এবং তার ফলে হচ্ছে কি রামায়ণ আরও আমাদের কাছে কাছের হয়ে যাচ্ছে। রামায়ণের মধ্যে ভালোবাসা, রামায়ণের মধ্যে ভক্তি, রামায়ণের মধ্যে আদর্শবাদ, এইগুলো একটা প্রধান উপকরণ। তাই যখন দেবর্ষি নারদ বাল্মীকির আশ্রমে এসে রামের জীবন কথা শোনাচ্ছেন, ব্রহ্মার পরে কবিত্ব লাভ করেছেন বাল্মীকি, দেখা গেল যে তার এই শ্লোক রচনার পরেই তিনি ব্রহ্মার নির্দেশে রামের জীবন কাহিনী লিখতে উদ্যত হলেন। অনেক ছোট মহাভারতের তুলনায়, হয়তো 25,000 শ্লোক আছে, যেখানে মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে। এই 25,000টা শ্লোকের মধ্যে বাল্মীকি রচনা করেছেন নিখুঁত শিল্পীর এক ভূমিকায়। তিনি বলেছেন যে রামের গল্প শুনে তিনি রামায়ণের কথা লিখেছেন। তিনি বলেছেন যে যখন, যদি আমরা ধরে নিই দস্যু রত্নাকর থেকে বাল্মীকির উত্তরণ, যদি ধরে নিই আমরা এটা সত্যি, তখনও তিনি কিন্তু বুঝতে পারেননি যে আমি এমন একটি রচনা করতে পারি। যখন তিনি প্রঞ্চিকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তারপর যখন প্রঞ্চিকে পড়ে যেতে দেখলেন তীরবিদ্ধ অবস্থায়, তার মুখ থেকে বেরিয়ে এলো বিশ্বের প্রথম শ্লোক। এই শ্লোকের পরেই তিনি আদি কবি হিসেবে বিবেচিত হলেন, এবং শুধু তাই নয়, তিনি রচনা করলেন বাল্মীকির রচনা করলেন রামায়ণ। আমরা যদি ধরে নিই যে সপ্তকাণ্ড রামায়ণ, 7টা কাণ্ড আছে রামায়ণে, পরবর্তীকালে যারা রামায়ণকে বিশ্লেষণ করেছেন তারা বলছেন না, প্রথম কাণ্ড অর্থাৎ বালকাণ্ড, যেখানে রামের ছোটবেলাকার কথাটা বর্ণিত আছে, যেটা শেষ আমাদের কাণ্ডের উত্তরকাণ্ড, এই উত্তরকাণ্ড এবং বালকাণ্ড, এই কাণ্ড দুটো কিন্তু প্রক্ষিপ্ত। আমরা সে বিতর্কে যাব না। আমরা শান্ত হয়ে রামায়ণ শুনতে এসেছি, আমরা শান্ত হয়ে রামায়ণ শুনব। আমরা পণ্ডিত নই। আমার এই বক্তব্য, আমার এই কাহিনী, আমার এই কথা পণ্ডিতদের জন্য একেবারেই নয়। এটা একেবারেই সাধারণ মানুষের সাধারণভাবে তাদের শোনানোর জন্যে। সেই জন্যে আমরা পঞ্চকাণ্ড না সপ্তকাণ্ড সেই বিতর্কে যাব না। আমরা যেটা যাব সেটা হচ্ছে এই যে সপ্তকাণ্ড রামায়ণ, যেটা আজকে সবার কাছে প্রচলিত, সেই সপ্তকাণ্ড রামায়ণের একটু একটু হিন্টস আজকে আমরা ভূমিকা অংশটাতে দেব। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন একটা অদ্ভুত পরিপ্রেক্ষিতে। কি পরিপ্রেক্ষিত? দশরথের জামাই ঋষ্যসিংহ মুনি, তার সাহায্যে পুত্রীষ্টি যজ্ঞ করলেন দশরথ। এই বিষয়টি আধুনিক যে মনন তার সঙ্গে খাপ খায় না। জামাই ঋষ্যসিংহ মুনির সাহায্যে পুত্রীষ্টি যজ্ঞ করলেন দশরথ। 4 ছেলে হয়ে গেল। 3 তার পত্নী কৌশল্যা,
রাম, কৈকেয়ী, ভরত, সুমিত্রা, শত্রুঘ্ন, মেয়ে শান্তা, তাকে দশরথ দত্তক দিয়েছিলেন বন্ধু লোমপাদকে। এই লোমপাদ শান্তার বিয়ে দিলেন ব্রহ্মচারী ঋষ্যশৃঙ্গের সঙ্গে। এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে অযোধ্যার রাজা দশরথ তিনি 4 পুত্র লাভ করে তার যে আনন্দ, সেই আনন্দের প্রকাশ ঘটাচ্ছেন। রামচন্দ্র এবং তার ভাইয়েরা একসঙ্গে বড় হচ্ছে। একদিন, তখন তারা ছোট, একদিন রাক্ষস মারিচ আর সুবাহুকে বধ করার জন্যে রামকে নিয়ে যেতে বিশ্বামিত্র এলেন দশরথের এক সময়। এইটুকু ছেলে আর ওই রাক্ষসদের বধ করার জন্য আপনি নিয়ে যেতে এসছেন? কিন্তু করছিলেন দশরথ। কিন্তু বশিষ্ঠের পরামর্শে সম্মতি দিলেন দশরথ। রাম লক্ষ্মণ দুজনেই যাবে একসঙ্গে। বিশ্বামিত্র চললেন। পথে কি হলো? ভয়ঙ্কর তারকা রাক্ষসী পথ আগলে দাঁড়ালেন এবং তারকা রাক্ষসীকে বধ করল রাম আর লক্ষ্মণ, 2 ভাই। বিশ্বামিত্রের আশ্রমে যজ্ঞে বাধা দিতে এসে রামের ধরসাই হলেন সুবাহু। মিথিলায় ঢুকে গৌতম মুনির আশ্রমে শাপগ্রস্ত পাশানি অহল্যাকে শাপমুক্ত করলেন রাম। মিথিলা রাজা জনক, তার পালিতা মেয়ে হচ্ছে সীতা। এই সীতার যে জন্মবৃত্তান্ত এখানে নানাজন নানান রকমভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন হলকর্ষণের সময় সীতাকে উদ্ধার করা হয়, কেউ বলেছেন যে পৃথিবী থেকে উদ্গত হয়েছেন এবং শেষ পর্যন্ত পৃথিবীতেই মাটিতেই মিশে গেছেন সীতা। নানান জনের এই জন্ম বৃত্তান্ত, সীতার জন্ম বৃত্তান্ত নিয়ে নানান জনের নানান রকমের কথা পাওয়া যায়। জনক ঘোষণা করলেন, হরধনু আমার কাছে আছে, তাতে যে স্বর যোজনা করতে পারবে তাকে সীতা বড়মাল্য দেবে। রাম ভাঙলেন সেই হরধনু এবং রামের গলায় মালা দিলেন সীতা। আমরা যদি এই এপিসোডটা, এই পার্টটা দেখি, আমরা দেখতে পাবো যে বাল্মীকি যখন এটা রচনা করছেন তখন রাম সীতার যে বিবাহ এখানেই তিনি নোটিস করছেন, বলা যেতে পারে যে রাম একজন বড় যোদ্ধা, সে রাক্ষসকে ধ্বংস করতে পারে। সুবাহুকে মেরেছে, তারকা রাক্ষসীকে মেরেছে, মারিচকে এমন মেরেছে সে অনেক দূরে গিয়ে পড়েছে। অর্থাৎ রাম যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত। আর সীতা জনকরাজের কন্যা নয়, সীতা হলেন পালিতা কন্যা। হলকর্ষণের সময় তাকে পাওয়া গেছে, এটা যদি ধরে নেওয়া যায় তাহলে সীতা হচ্ছে জনকরাজের পালিতা কন্যা। পালিতা কন্যা জনকরাজের সীতা এবং রাম যখন তারা মিলিত হলো এবং দেখা গেল যে তারা অযোধ্যায় ফিরে যাচ্ছে। আর জনকের কন্যা উর্মিলার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। জনকের ভাই কুশধ্বজের 2 মেয়ে মান্ডবী আর সুতকীর্তি মালা দিলেন ভরত আর শত্রুঘ্নের বদলায়। 4 ভাইয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। পরশুরামের দর্প ছিল তার জ্যা বিশ্ববন্ধে কেউ জ্যা আরোপ করতে পারবেন। সেই দর্পচূর্ণ করলেন রাম। সবাই মিলে ফিরে এলেন অযোধ্যায়। রাম অযোধ্যায় সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি হয়ে উঠলেন ভবিষ্যতের রাজা।
এইটা এই যে যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমাদের কবি যেটা স্থির করলেন সেটা হচ্ছে রাম অযোধ্যার জন্য ফিটেস্ট, বড় ছেলে হিসেবে ফিটেস্ট, যোদ্ধা হিসেবে প্রমাণিত, এবং তিনি গুরুজনদের কথা মান্য করেন, সেটাও কিন্তু তার যে বিনয়, এটাও কিন্তু প্রমাণিত হল। রামচন্দ্রের এই যে প্রাথমিক অংশটুকু, তার চরিত্রের যে প্রাথমিক অংশটুকু, এই প্রাথমিক অংশটুকু আমরা দেখতে পাই যত আস্তে 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 রামচন্দ্র বড় হবেন, বনবাসে যাবেন, নানান রকম কাহিনী যে তার সঙ্গে জড়িয়ে যাবে। সেখানে যখন আমরা দেখতে পাবো যে রাবণের সঙ্গে যুদ্ধ, সেই রাবণের সঙ্গে যুদ্ধের সঙ্গে আমি সাদা কোনটা কালো কোনটা আমি সে কথা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যেটা রামায়ণে বর্ণিত, রাবণের সঙ্গে রামের যুদ্ধ, সেখান থেকে সীতার উদ্ধার, এই সীতার উদ্ধারে বয়ে আসার পর তার যে অগ্নি পরীক্ষা এবং সীতার পাতাল প্রবেশ, এই সমস্ত অংশটুকু 25,000 শ্লোকে সুন্দরভাবে বিবৃত করেছেন মহর্ষি বাল্মীকি। আমি সোমনাথ চট্টোপাধ্যায় রামায়ণ মহাভারত নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিও। আমরা ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে এই কত কথা বলবো, আপনাদের যদি ভালো লাগে শুনবেন। আবার বলছি, এই কত কথা পণ্ডিত মানুষদের জন্য নয়, একেবারেই সাধারণ মানুষদের জন্য, এবং এই সাধারণ মানুষদের কথা ভেবেই আমি আমার বিষয়গুলোকে নির্বাচন করেছি। যদি ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে, আমরা আবার আরও ভালো ভিডিও তৈরি করার উদ্দীপনা পাবো। নমস্কার।